তৃণমূল 250টা পাবে না। বাকিরা যেমন হুমায়ুন কবির দুটো আসনে বিরাট ফ্যাক্টর। কোন কোন আসন হুমায়ুন কবির? নওশাদ সিদ্দিকীর নিজের ভাঙড়? আসন ভাঙড় এবং দক্ষিণ 24 পরগনা জেলার একটা আসনে নওশাদ সিদ্দিকী ফ্যাক্টর হবে। হ্যাঁ, এটা ঠিক। দুর্নীতি একটা হয়েছে। এর মধ্যে কোনো ভুল নেই। শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে, এই আন্দোলনটা বিজেপি ধরতেই পারল না। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি যতদূর ব্যক্তিগতভাবে চিনেছি, খুব রিসেন্টলি একটা টেলিভিশন চ্যানেলের প্রোগ্রামে ওনার সাথে আমার কথাও হয়েছে। তো আমি যতটুকু ওনাকে দেখেছি, মানে উনি খুব শর্ট টেম্পারড। খুব তাড়াতাড়ি রেগে যান, আবার খুব তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যান। হ্যাঁ, খুব তাড়াতাড়ি রিঅ্যাক্ট করে। তৃণমূল সরকার সব ভালো করছে এমন তো না। দেখো অনেক প্রকল্প আছে যেগুলো পশ্চিমবাংলায় রূপায়ণ করা যেত। তোমাকে বলে দিচ্ছি উজ্জ্বলা গ্যাস যোজনা। তুমি বা বেটি পড়াও বেটি বাঁচাও। কারণ বামেদের যে ভোটটা বিজেপিতে চলে গিয়েছিল, সে ভোটের অনেকটাই কিন্তু বামেরা ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে। যেমন উত্তরপাড়ায় যে বামেদের যে ভোটটা বিজেপিতে গিয়েছিল, সে ভোটটা কিন্তু বামেরা ফেরত নেওয়ার চেষ্টা যে এসআইআর এ শুধু তৃণমূলের ভোটাররাই বাদ গেছে। এসআইআর এ তো বিজেপির ভোটাররাও বাদ গেছে না। আমরা সমীক্ষা করতে গিয়ে দেখেছি যত শতাংশ মুসলিমদের নাম বাদ গেছে, তত শতাংশ হিন্দুদের নামও বাদ গেছে। মীনাক্ষী মুখার্জিকে আমার খুব পছন্দের একজন নেত্রী। ওনার লড়াকু ইমেজ বা ওনার কথাবার্তা আমার ভীষণ ভালো লাগে। কিন্তু সেইটা তিনি ভোট বাক্সে কতটা রিফ্লেক্ট করতে পারবেন, এটা আমার কাছে সন্দেহ আছে। 26-এ নির্বাচন আসছে আমরা প্রত্যেকেই জানি, কিন্তু কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে নির্বাচনের ফল কি হতে চলেছে সেটা অনেকেই সমীক্ষা করছেন। তার মধ্যে রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক কবির বিশ্বাস, আপনারা প্রত্যেকেই চেনেন। তিনিও সমীক্ষা করছেন। তার আগে বিজেপি এই মুহূর্তে যেভাবে ঝাঁপিয়ে পড়েছে পরিবর্তন যাত্রায়, কিন্তু 26-এর আলটিমেট কি হবে, 26-এ কারা শেষ হাসি হাসবে, এই মুহূর্তে দাঁড়িয়ে সমীক্ষার যতটুকু রেজাল্ট এসেছে কবির বিশ্বাসের কাছে, আমরা চেষ্টা করব সেটা আপনাদের কাছে তুলে ধরার। কবিরদা, এই মুহূর্তে দাঁড়িয়ে 26-এ নির্বাচন একদম সামনে, আপনি চায়ের দোকান থেকে শুরু করে বাস থেকে শুরু করে সবাই এবারে কি হবে এটা কিন্তু মানুষ জানতে চায়। দেখো, ভবিষ্যৎ জানতে গেলে অতীতকে তো জানতে হয়। একটু অতীতটা দেখা উচিত। যদি আমি বিজেপির ভবিষ্যৎ নিয়ে কথা বলি, বিজেপির অতীতকেও জানতে হবে। বিজেপির কোর ভোট হচ্ছে 15% ছিল। মুকুল রায় যখন বিজেপিতে গেলেন, মুকুল রায় এবং দিলীপ ঘোষ এদের যৌথ প্রয়াসে বিজেপি 38% পৌঁছলো। তারপরে মুকুল রায় অসুস্থ হলেন এবং দিলীপ ঘোষ নিজের পদ থেকে সরে গেলেন। সুকান্ত মজুমদার পদে এলেন, বকলমে শুভেন্দু অধিকারী রাজ্যটাকে চালালেন। তারপর থেকে শুধু বিজেপির ডাউনফল দেখতে পাচ্ছি আমরা। বিজেপি কোনো নির্বাচনে জেতেনি। 2019-এ বিজেপির পিক পয়েন্টে ছিল একদম। তারপরে 2021-এও তারা অনেকটা ধরে রেখেছিল। কিন্তু 21-এর পর থেকে যে ডাউনফল হচ্ছে, এর কারণগুলো দেখতে হবে। কারণগুলো হচ্ছে, প্রথমত মুকুল রায় যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেন, তখন মুকুল রায়ের সাথে বেশ কিছু মানুষ তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন। তার মধ্যে মানে মুসলমান সম্প্রদায়ের মানুষও প্রচুর ছিলেন। কিন্তু শুভেন্দু অধিকারী পাওয়ারফুল হয়ে যাওয়ার পর তিনি এতটাই সনাতনী হয়ে গেলেন, এত উগ্র হিন্দুত্বের কথা বললেন, মুকুল রায়ের সাথে থাকা লোকজনগুলো তুমি লক্ষ্য করে দেখো, ধীরে ধীরে তারা আবার তৃণমূলে ফিরে গেল। বিজেপি মুসলমান ভোটটা যেটা পেয়েছিল 2019 এবং 21-এও অবশ্যই পেয়েছিল। যখন মুকুল রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেন, আসিফ খানের মতন লোক বিজেপিতে গেলেন, কাসেমের মতন ছেলে বিজেপিতে গেলেন, এবং এরা সব ভালো সংগঠক নিঃসন্দেহে। আজকে কাসেম ছাড়া বিজেপিতে সেরকম কোনো মুসলিম মুখ নেই যারা তৃণমূলে গিয়েছিল, তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিল। সেই লোকগুলো আর নেই। ফলে তাদের ফলোয়াররাও ব্যাক করেছে। এই যে আলী হোসেন রয়েছে, তারপর মাহফুজা খাতুনরা রয়েছে, আমি যদিও বাম থেকে, তাহলে এই যে মুসলিম মুখগুলো, এইগুলো কি কোনো ইম্প্যাক্ট সৃষ্টি করছে? একদম করছে, নিশ্চয়ই করছে। মাহফুজা খাতুন বলো, তুমি যাদের কথা বলছো তারা প্রত্যেকেই বাম থেকে আসা। এবার বাম থেকে প্রচুর ভোট বিজেপিতে তো গেছে। বিজেপি তো একদিনে 38% হয়নি। বামেদের 22% ভোটটা তুমি যদি জুড়ে দাও ওই 15-16%-এর সাথে, তাহলে দেখবে সেই 38%ই হচ্ছে। তৃণমূলের ভোট কিন্তু বিজেপি এখনো কাটতে পারেনি। তৃণমূলের 1% হলেও ভোট বেড়েছে। তৃণমূলের যে কোর ভোট, সেখানে কিন্তু বিজেপি থাবা বসাতে পারেনি 2019-এর পর। যা বসিয়েছিল 2019-এই বসিয়েছিল। এটা হচ্ছে বিজেপির ইতিহাস। এবার চলে আসি বর্তমানে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি কি, বিজেপি বিভিন্ন রকম প্রোগ্রাম নিচ্ছে, রথযাত্রা করছে, মিটিং মিছিল করছে। কোথাও লোক হচ্ছে, কোথাও লোক হচ্ছে না, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। বিজেপির প্রতি যে আস্থা মানে সাধারণ মানুষের,
সেই আস্থাটা আস্তে আস্তে কমে গিয়েছে আমরা যেটা সমীক্ষা করে পেয়েছি। কেন কমেছে বিজেপির প্রতি আস্থা? কারণ বিজেপি মানে আমাদের পশ্চিমবাংলার নিয়ম কি বলতো? এখানে বাচ্চা না কাঁদলে মাও তাকে দুধ দেয় না। এখানে মানুষকে কিছু দিতে হবে। দেওয়ার পর তারপরে তুমি তাকে বলতে পারো যে দেখো এটা তোমাকে দিয়েছি এবার তুমি আমাকে ভোট দাও। কিন্তু কিন্তু এখানে তো কোভিডটা তাদের সংগঠন নেই বা তাদের সেইভাবে সংগঠনই বলি তারা তো সরকারে নেই, তাহলে তারা কিভাবে এখানে দিতে পারে? একদম ঠিক। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো ৭৭ জন বিধায়ক ছিল, ১২ জন এমপি আছে। তাদের একটা ফান্ড আছে। তুমি লোকসভার ওয়েবসাইটে গিয়ে দেখো এই ১২ জন যে সাংসদ বিজেপিতে আছে তাদের খরচের বহরটা দেখো আর তৃণমূলের খরচের বহর দেখো। তাহলেই তুমি বুঝতে পারবে যে কাজ করতে চাইলে মানে এটা খুব একটা বার হয়ে দাঁড়ায় না। যদি তুমি উন্নয়ন করতে চাও, তুমি সরকারে আছো না নেই এটা বড় কথা না। মানুষ এখানে ভোট দেয় শুধু কাজ দেখে নয়, তোমার পারফরমেন্স দেখেও। আজকে তুমি দেখো যখন কংগ্রেস যখন স্বাধীনতার পরে ক্ষমতায় এলো, কংগ্রেসের একটা দীর্ঘ মানে রাজনৈতিক ইতিহাস লড়াই ছিল ইংরেজদের বিরুদ্ধে। তারপরে কংগ্রেস ক্ষমতায় এসছে। তারপরে বামেদের তুমি দেখো বামরা ক্ষমতায় এলো, খাদ্য আন্দোলন, কৃষি আন্দোলন, শিল্প আন্দোলন, বিভিন্ন আন্দোলনের মাধ্যমে তারা ক্ষমতায় এসছে। তৃণমূল কংগ্রেসও কিন্তু বিভিন্ন নেতাই সিঙ্গুর নন্দীগ্রাম বিভিন্ন আন্দোলন গণ আন্দোলনের মাধ্যমে এসছে। কিন্তু বিজেপি এখনো পর্যন্ত পশ্চিমবাংলায় কোনো গণ আন্দোলন গড়ে তুলতে পারলো না। মানে হাতের মোয়াকে তারা ফসকে দিয়েছে বিভিন্ন আন্দোলন। তুমি দেখো শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি দুর্নীতি। হয়েছে এই আন্দোলনটা বিজেপি ধরতেই পারলো না। মানে ধরতে না পারার একদম। কারণে এরকম অনেকগুলো মানে দেখো তৃণমূল সরকার সব ভালো করছে এমন তো না, আবার সব খারাপ করছে তেমনটাও না। তৃণমূল সরকারের খারাপ দিকগুলো তুলে এনে আন্দোলন করার চেয়ে মানে বি- দীর্ঘদিন আন্দোলনটা জিইয়ে রাখা। জিয়ে না আন্দোলনটাকে তৈরি করতে হবে। আন্দোলন তো সৃষ্টি করতে হয়। তুমি একটা জিনিস চিন্তা করো যে এই যে আন্দোলন করার চেয়ে বিজেপি নেতাদের আমরা দেখছি তারা আদালতে দৌড়েছে, তারা টেলিভিশনের পর্দায় মুখ দেখিয়েছে, তারা আমাদের তোমাদের মতন ইউটিউব চ্যানেলে বেশি বাইট দিয়েছে, কিন্তু সাধারণ মানুষের কাছে তারা কিন্তু পৌঁছয়নি। দেখো অনেক প্রকল্প আছে যেগুলো পশ্চিমবাংলায় রূপায়ণ করা যেত। তোমাকে বলে দিচ্ছি উজ্জ্বলা গ্যাস যোজনা, তুমি বা বেটি পড়াও বেটি বাঁচাও। আমি বলছি স্বাস্থ্য আয়ুষ্মান। আয়ুষ্মান ভারতটা স্বাস্থ্যসাথীর হুম। বিকল্প বা স্বাস্থ্যসাথী আগে লঞ্চ হয়েছে। উম, এখানকার লঞ্চ করতে দেয়নি সেটা আলাদা ইস্যু। সেটা রাজনৈতিক দ্বন্দ্ব। কিন্তু যেখানে রাজনৈতিক দ্বন্দ্ব নেই সেটা তো অন্তত মেটানো যেত। আজকে শুভেন্দু অধিকারী বলছেন আমরা সমীক্ষা করতে এটা পেয়েছি। শুভেন্দু অধিকারী বলছেন আমরা ক্ষমতায় এলে ৩,০০০ টাকা লক্ষ্মীর ভান্ডার দেবো। কিন্তু এই শুভেন্দু অধিকারী বলেছেন ভিক্ষা নেবেন না। এই লক্ষ্মীর ভান্ডার কি তো মানুষ কোনটাকে বিশ্বাস করবে? আমরা যখন সমীক্ষা করতে গেছি আপনারা যখন বিভিন্ন জেলায় জেলায় গেছেন কি উঠে এসছে আমি একটু আমরা জানতে চাই। ওইটাই জানতে চাইছি। শুভেন্দু অধিকারী যখন ৩,০০০ টাকার কথা বলছেন, আমি নিজে বহু সব জেলায় ঘুরেছি প্রায়। আ আমাকে বহু মানুষ বলেছে, "শুভেন্দু অধিকারীকে বলুন না আপনারা তো মিডিয়ার লোক যে আমাদের ৩,০০০ টাকা লাগবে না। গ্যাসটা ফ্রি করে দিক। ৳১১০০ তো মাসে।" তো এটা তো কেন্দ্রীয় সরকার পারেই করতে। শুভেন্দু অধিকারীরা পারেনি করতে। বাংলার মানুষ কিছু না পেলে ভোটটা দেবে কেন? এইটা হচ্ছে প্রশ্ন। আমি কি পেয়েছি? যে মতুয়ারা অ শান্তনু ঠাকুরকে ভরসা করলো, সেই মতুয়াদের দেখো আজকে বিরাট একটা অংশ তারা ভোট দিতেই পারবেন না। তো আশাহত হয়েছে মানুষ। ও আমরা যদি তাহলে তো বিজেপিরই ভোট কাটলো, মতুয়ারা তো বিজেপির দিকেই ছিল। তো সেটাই তা তো বলছি। তার মানে কি আজকে আমরা যেটা বলছি যে বিজেপির ৩৮% ভোট আর থাকবে না। সেটা ৩৫ এ নেমে আসবে। আচ্ছা, দাদা আমি স্পেসিফিক করে জানতে চাইবো। আমি বিশেষত এই যে সেলিব্রিটি জেলা যেগুলো আমরা বলতে চাই, একে যেমন ধরুন ভবানীপুর হতে পারে, নন্দীগ্রাম হতে পারে, সেইটা আপনার বিভিন্ন এই যে বিষয়গুলো যেগুলো আসছে, যারা হেভি ওয়েট মুখ আসছে, তো তাদের ভবিষ্যৎটা এই মুহূর্তে কি? দেখো সেই নিয়ে সমীক্ষা আমরা যখন সমীক্ষা করি তখন প্রার্থী দেখে তো করি না। আমরা প্রার্থী ঘোষণা হওয়ার পরেও একটা সমীক্ষা করি, প্রার্থী ঘোষণার আগেও একটা করি। আমরা যখন সমীক্ষা করেছি তখন দলের পারফরমেন্স, রাজনৈতিক দলগুলোর পারফরমেন্স, কেন্দ্রীয় সরকারের পারফরমেন্স আর রাজ্য সরকারের পারফরমেন্স এর ভিত্তিতে করি। ধরো আজকে নন্দীগ্রামটা যদি ধরে নিই বা ভবানীপুরটা ধরে নিই, যে নন্দীগ্রামে আমরা এখন ধরে নিচ্ছি শুভেন্দু অধিকারী দাঁড়াবেন। আবার ভবানীপুরে ধরে ধরছি মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াবেন। এটা আমরা ধরে নিচ্ছি। নাও তো হতে পারে। তখন সমস্ত সমীক্ষার হিসেব উল্টে যায়। এখন কি হয়েছে আপনার? নন্দীগ্রামটা আমরা যেটা দেখেছি নন্দীগ্রামে এখন মানে বিজেপি অনেকটাই ব্যাকফুটে মানে মাত্র ২,০০০ ভোটে লিড ছিল। তাও সেটা কন্ট্রোভার্সিয়াল লিড। কিন্তু বিজেপির এখন সাংগঠনিক যে অবস্থা নন্দীগ্রামে, বিজেপি কিন্তু খুব খারাপ অবস্থায় আছে। এখন ভবানীপুরে কি অবস্থা? ভবানীপুরে কিন্তু মানে আমি এটা বলতে পারি বিজেপি 30
তৃণমূল 70% এগিয়ে আছে একদম। আচ্ছা, আরেকটা জিনিস প্রবীরদা আমি জানতে চাইছি, এই মুহূর্তে দাঁড়িয়ে এই কি হতে চলেছে, মানে টক্করে টক্করে লড়াই হচ্ছে কি, না এই যে 250টা সিট তৃণমূল বারবার করে বলছে, 250টা সিট নিয়ে আসছে। তৃণমূল 250টা পাবে না। তৃণমূল 222 থেকে 228 30-এর মধ্যে আটকে যাবে। আর বিজেপি কিন্তু যে 77টা ছিল সেখান থেকে নেমে 55 থেকে 60টায় আটকে যাবে। বাকিরা যেমন হুমায়ুন কবির দুটো আসনে বিরাট ফ্যাক্টর। কোন কোন আসন হুমায়ুন কবিরের? উম, হুমায়ুন কবিরের নিজে রেজিনগর ভরতপুর ছাড়া হুমায়ুন কবিরের প্রভাব আমি বেলডাঙ্গাও। বেলডাঙ্গা খানিকটা পুরোটা না, আচ্ছা। কিন্তু বেলডাঙ্গায় যেহেতু একখানা সাম্প্রদায়িক সমস্যা হয়েছিল সেখানে মানুষ কিন্তু মুখ খুলতে চায়নি আমাদের কাছে। কারণ আমরা যখন সমীক্ষা করি তোমার এরকম বুম নিয়ে করি না। না, আমরা আমরা লোকাল পাবলিক। আমরা মানে ভক্স পপ করি না। আমরা লোকে মাইক ধরি না যে আপনি কি চাইছেন এরকম বলি না। আমরা একদম মাঠে ঘাটে একদম মাঠে হয়তো কেউ ধান কাটছে তার কাছে গিয়ে বসে গেলাম গল্প করতে। এইভাবে গল্পের মাধ্যমে আমরা সমীক্ষা করি। আমরা কিন্তু ওই মানে বড় বড় সমীক্ষক সংস্থার মতন টাই স্যুট পরে হাতে ল্যাপটপ নিয়ে আমরা এভাবে সমীক্ষা করি না। কবিরটা আরেকটা বিষয় জানতে চাইবো, তার মানে হুমায়ুন কবির ভরতপুর, রেজিনগরে ফ্যাক্টর, নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকীও আমি আসনগুলো বলবো না, তবে উম, নওশাদ সিদ্দিকীর নিজের আসন ভাঙড় এবং দক্ষিণ 24 পরগনা জেলার একটা আসনে নওশাদ সিদ্দিকী ফ্যাক্টর হবে। আবার হুম। আচ্ছা, এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে কি যারা প্রার্থী ছিল তারা বেশিরভাগই থাকবে? কারণ যেভাবে আমরা জানতে পারছি বিজেপির, কালকে যা জেনেছি, 80 থেকে 90% প্রার্থী আবার রিপিট হবে। আর সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কি হচ্ছে? তৃণমূল কংগ্রেসে কি হচ্ছে এটা আমি বলতে পারবো না, তবে যতদূর আমি সাংবাদিক হিসাবে খবর পেয়েছি তৃণমূলও প্রায় 35% প্রার্থী বদলাবে বলে শুনেছি। কোন কোন জায়গা হতে পারে আপনার উত্তরপাড়ার দিকে? এই যে সবাই বলছে কাঞ্চন মল্লিককে পাল্টানো হতে পারে, আরো সব কিছু মুখ যাদের উপর মুখ্যমন্ত্রী ক্ষিপ্ত কার্যত, সেই মুখগুলো। আবার আরেকটাও জিনিস দেখা গেছে যে ধর্ণা মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যারা জেল খেটেছে তাদেরকে স্বরাষ্ট্রমন্ত্রী চ্যালেঞ্জ দিয়েছে এদেরকে টিকিট দেবেন না। সেটা নিয়েও তো একটা ফ্যাক্টর আছে। দেখো এগুলো একেবারেই তৃণমূলের আভ্যন্তরীণ ব্যাপার, কাকে কোথায় টিকিট দেবে না দেবে সেটা তো আমি বলতে পারবো না। তবে তুমি যেমন শুনেছো আমিও শুনেছি উত্তরপাড়ায় যেমন কাঞ্চন মল্লিক টিকিট পাবেন না বলে শুনেছো তুমি, আমিও সেটা শুনেছি। শোনা কথার উপর ভিত্তি করে কোনো কিছু মন্তব্য করতে যাই। কোভিডটা এইবারে তার মানে তৃণমূল কংগ্রেস 222টা থেকে আপনি বলছেন 222 থেকে 230-এর মধ্যে থাকবে। হুমায়ুন কবির দুটো। হুমায়ুন কবির দুটো হতে পারে। আচ্ছা, বিজেপি 50টা। বিজেপি 55 থেকে 60। 60ই ধরলাম আমি। তারপর নওশাদ সিদ্দিকী দুটোই থাকবে। দুটো। আর বামেদের কি অবস্থা? বাম কংগ্রেস কিন্তু এবার যথেষ্ট চাপে ফেলবে তৃণমূলকে না। কারণ বামেদের যে ভোটটা বিজেপিতে চলে গিয়েছিল সে ভোটের অনেকটাই কিন্তু বামেরা ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে। যেমন উত্তরপাড়ায় যে বামেদের যে ভোটটা মানে বিজেপিতে গিয়েছিল সে ভোটটা কিন্তু বামেরা ফেরত নেওয়ার চেষ্টা। মীনাক্ষী ফ্যাক্টর হচ্ছে। মীনাক্ষী ফ্যাক্টর না, বামেরা এবার চাইছেই যে 22-22% ভোট তাদের চলে গিয়েছিল সেখান থেকে অন্তত 3-4% ভোট তারা যাতে ফেরত পায় তার জন্য বামেরা কিন্তু খুব চেষ্টা করছে এবং বামেরা শূন্যতাটা কাটানোর চেষ্টা করছে। এটা তো একটা অসম্মান। যারা দীর্ঘ 34 বছর শাসন করেছে 230-35টা আসন নিয়ে যারা রাজত্ব করেছে, হঠাৎ 10-15 বছরের মধ্যে তারা শূন্য হয়ে গেল। এইটা বামেদের অবক্ষয় বলবো না, বামেদের কাছে লজ্জার। সেই লজ্জাটা কাটাতে চাইছে এরা আচ্ছা, বামেরা। একটা জিনিস প্রবীরদা জিজ্ঞাসা করব, আপনারা উত্তর দমদম, বরানগর এগুলো নিশ্চয়ই করেছেন, তো ওইগুলোর কি রেসপন্স এসছে আমি জানছি। দেখো ওইভাবে ইন্ডিভিজুয়াল মানে আসন ধরে ধরে তো এই মুহূর্তে 294টা আসন আলাদা আলাদা করে বলতে পারবো না, কারণ সবটাই তো আমাদের মানে কম্পিউটারে তোলা থাকে। আহ, তবে আমি তোমাকে বলছি কলকাতা যদি ধর্মতলাকে তুমি কেন্দ্রবিন্দু ধরো, তারপরে যদি 160 কিলোমিটারের একটা রেডিয়াস টানো, তার মধ্যে বিজেপি কোথাও নেই। কিন্তু উত্তর কলকাতায় তো এসআইআর এর বিশাল অঙ্কের সংখ্যা বাদ গেছে, ভোটারের সংখ্যা, তারা তো ভোট দিতেও পারবে না অনেকেই। এই প্রায় 4 লক্ষর মতো বাদ গেছে যা জানতে পেরেছি। তাহলে তো ওখানে ভোটটা ফ্যাক্টর হবে, তৃণমূলের তো অনেকটাই ভোট কাটবে। তোমার কেন এটা মনে হচ্ছে যে এসআইআর এ শুধু তৃণমূলের ভোটাররাই বাদ গেছে? এসআইআর এ তো বিজেপির ভোটাররাও বাদ গেছে। বিজেপির মতুয়া সম্প্রদায়ের একটা বিশাল অংশ মতুয়া বাদ। সম্প্রদায় কেন, রাজবংশী তুমি উত্তরবঙ্গে চলে যাও, জলপাইগুড়িতে বহু ভোটারের নাম বাদ গেছে যারা বাংলাদেশ থেকে সত্যি সত্যি এসেছিলেন বহুদিন আগে। এরকম বহু লোকের নাম বাদ গেছে, তারা কিন্তু বিজেপিকেই ভোট দিয়েছিলেন।
তো মানে যেটা এই যে 60 লক্ষ বলা হচ্ছে তার মধ্যে ধরো 50 লক্ষ এখনো বাকি আছে প্রায়। 50 লক্ষের মধ্যে তুমি বলা হচ্ছে যে মুসলমানদের নাম বেশি বাদ গেছে। কিন্তু এটা আমি 100% বিশ্বাস করছি না। কেন করছি না? আমরা সমীক্ষা করতে গিয়ে দেখেছি যত শতাংশ মুসলিমদের নাম বাদ গেছে, তত শতাংশ হিন্দুদের নামও বাদ গেছে। অর্থাৎ মানে মুসলিমদের ৩ কোটি মুসলমান ভোটার আছে আমাদের এখানে। বা ৩ কোটি মুসলিম থাকেন এখানে। ৩ কোটি মুসলিম ভোটারের মধ্যে যদি আমি 50-50 ধরি তাহলে 25 লক্ষ বাদ হলো। আর মানে বিজেপির মানে যে কোর ভোট, রাজবংশী মতুয়া ভোট, তাদের মধ্যে যদি 25 লক্ষ বাদ হয়, তাদের সংখ্যা কত? মেরে কেটে ১.৫ কোটি। তো ১.৫ কোটি থেকে 25 লক্ষ বাদ আর ৩ কোটি থেকে 25 লক্ষ বাদ গেলে আল্টিমেটলি তো মানে লাভটা তৃণমূলেরই হলো। কবিরদা আরেকটা জিনিস জিজ্ঞাসা করবো, মীনাক্ষী এবারে এই যে বামেদের কথা আপনি বলছিলেন, অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের, ইনাদের কথাটা জিজ্ঞাসা করছি। উত্তরপাড়া থেকে যতদূর আমার কাছে খবর আছে মীনাক্ষী মুখার্জি প্রার্থী হচ্ছেন। আর একটা বিষয়, সাউথ দমদম থেকে হচ্ছেন শতরূপ ঘোষ। দেখো শতরূপ, মীনাক্ষী, আমি শতরূপের সাথে ব্যক্তিগতভাবে আমার ভীষণ ভালো সম্পর্ক। শতরূপ ভীষণ ভালো ছেলে। খুব ভালো গান গায়। কিন্তু ভোটের দিক থেকে আমি কি বলবো? এখন ভোটে ওর ট্র্যাক রেকর্ড বলছে কোনো ভোটেই জেতেনি। ঠিক আছে? কসবায় হয়েছে, এবারে দমদমের দিকে না, না যাচ্ছে। দেখো ভোটে না এই যে আমরা এখনো কেন কংক্রিট কথাটা বলতে পারছি না, কারণ প্রার্থী ঘোষণা হয়নি বলে। প্রার্থী ভোটে একটা ফ্যাক্টর। তোমার গায়ে যখন ছাপ পড়ে যায় যে তুমি যেখানেই দাঁড়াও হারো, মানে রাহুল সিনহার মতন অবস্থা। রাহুল সিনহা কাউন্সিলর ভোট থেকে শুরু করে সাংসদ ভোট পর্যন্ত সবেতেই হেরেছে। দমদমের এক মানে এই ভদ্রলোক আছেন, হারাটা একটা এফেক্ট করে বলছেন। একদম করে, প্রার্থী নিশ্চয়ই এফেক্ট করে। কারণ এই লোকটার উপর যখন কসবার লোক ভরসা করেনি, তাহলে কেন দমদমের লোক ভরসা করবে? বুঝতে পারছো ব্যাপারটা? মানে এরকম না, বামেদের সেই সংগঠনও নেই। মানে একটা প্রার্থীকে জিতিয়ে আনার মতন যে সংগঠনটা দরকার, বামেদের সেই সংগঠনটাও নেই। একনিষ্ঠ কর্মী তো রয়েছে, যারা ওনাদের কর্মী তারা তো বামেই ভোট দেয়। ওনাদের কর্মী এখনো পর্যন্ত রয়েছে, আমরা দেখেছি বিভিন্ন জায়গায় পতাকা নিয়ে ঘুরে বেড়ায়। হুম, এটা ঘটনা যে বামেদের যে ৫% ভোট আছে ৫%ই কর্মী, সমর্থক তো আর নেই। হুম। তো সমর্থক, কর্মীরা তো ভোট করাতে পারে, কিন্তু ভোটটা তো আলটিমেটলি সমর্থকেরা দেয়। সেই সমর্থক কোথায় বামেদের? আচ্ছা, আরেকটা জিনিস প্রবীরদা জানতে চাইবো, মীনাক্ষী মুখার্জি কি উত্তরপাড়ায় সত্যি ইফেক্ট করতে পারবে? উনি তো এখন থেকেই প্রচার করছেন। মীনাক্ষী মুখার্জিকে আমার খুব মানে পছন্দের একজন নেত্রী। মানে ওনার লড়াকু ইমেজ বা ওনার কথাবার্তা আমার ভীষণ ভালো লাগে। কিন্তু সেইটা তিনি ভোট বাক্সে কতটা রিফ্লেক্ট করতে পারবেন, এটা আমার কাছে সন্দেহ আছে। আচ্ছা, আরেকটা বিষয় আমি জানতে চাইবো, এই মুহূর্তে সবাই বলছেন তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরে গেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গদি আর থাকছে না। মমতা বন্দ্যোপাধ্যায় কি সেখান থেকে কিছু টেনশনে এই যে ধর্ণা মঞ্চে একজনকে সরিয়ে দিচ্ছেন একটা নেত্রীকে বা রিয়াক্ট করে ফেলছেন, এইগুলো কি তার বহিঃপ্রকাশ? তুমি বলছো মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন তিনি আর থাকছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কি ভাবছেন আমি সত্যিই জানি না। মানে কারোর না, ভাবনার ওপর তো এগুলো হাত নেই। এগুলো না, এগুলো পারসেপশন, লোকের ধারণা। কারণ ধারণার কি মনে বশবর্তী হচ্ছে হয়। আপনার? না, আমার কখনো মনে হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন এটা, মমতা বন্দ্যোপাধ্যায়। কনফিডেন্স পাচ্ছেন না কি এবারে? না, আমি তো কনফিডেন্সের অভাব দেখছি না। কারণ সুপ্রিম কোর্টে যেভাবে তিনি সওয়াল করলেন বা যেভাবে তিনি এই বয়সেও ধর্ণা মঞ্চে রইলেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি যতদূর ব্যক্তিগতভাবে চিনেছি, খুব রিসেন্টলি একটা টেলিভিশন চ্যানেলের প্রোগ্রামে ওনার সাথে আমার কথাও হয়েছে। তো আমি যতটুকু ওনাকে দেখেছি, মানে উনি খুব মানে শর্ট টেম্পারড, খুব তাড়াতাড়ি রেগে যান, আবার খুব তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যান। রিয়াক্ট করে? হ্যাঁ, খুব মানে তাড়াতাড়ি রিঅ্যাক্ট করেন। আবার ওনার সাথে কেউ যদি আর্গুমেন্ট না করে, পরে আবার তাকেই কাছে ডেকে নিয়ে বলেন, "এই রাগ করিস না।" তো এই যে জিনিসটা, এইটা ওনার মধ্যে আমি দুটোই দেখেছি। আচ্ছা, একটা জিনিস, প্রবীর বিশ্বাস কে সবাই বলে তৃণমূল কংগ্রেসের প্রবীর বিশ্বাস। আমি বলছি আপনি তো দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন। আমি বিভিন্ন বিশিষ্ট মহলে যারা এখনো পর্যন্ত অ্যানালিসিস করে, সবাই প্রবীর বিশ্বাসের কথা বারবার করে বলে, কিন্তু আপনাকে এইভাবে দাগিয়ে দেওয়া হয় কেন? ফেসবুক পোস্ট দেখেই কি দাগিয়ে দেওয়া হয়? না, এটা আমার খুব ভালো লাগে। মানে একটা সময় বলা হতো আমি বামপন্থী লোক। তারপরে বলা হতো যে আমি বিজেপির লোক। আবার এটাও বলা হয়েছে মানে তৃণমূলপন্থী কোনো সাংবাদিক, ইউটিউবার তিনি বলেছেন আমি নাকি শুভেন্দু অধিকারীর থেকে টাকা পয়সা নিয়ে দেবাংশুকে হারিয়ে দিয়েছি। যে আপনি নন্দীগ্রামে দিয়ে নাকি এইসব হ্যাঁ, বলেছেন? এইসব বলা হয়েছে। তো এখন যদি তৃণমূল বলে আমি বিজেপির লোক, হ্যাঁ, বিজেপি বলে আমি তৃণমূলের লোক, একটা সাংবাদিকের এর থেকে বড় কিছু পাওনা হতে পারে না। একদম।
আমি সেটাই বলতে চাইছি যে সাংবাদিককে যখন এরকম আচ্ছা প্রবীরদা আরেকটা বিষয় হচ্ছে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন আপনি বলছেন তো এই মুহূর্তে দাঁড়িয়ে 26 এই যে পরিবর্তন হবে কি হবে না মাঝে আমরা দাঁড়িয়ে আছি পরিবর্তন কি হবে হবে না একেবারেই হবে না। পরিবর্তন হওয়ার কোনো চান্স নেই। এই দুর্নীতি কি কোনো এফেক্ট করলো না প্রবীরদা আপনারা বিভিন্ন জায়গায় গিয়ে এই যে চাকরি চুরি বা আপনারা কি সমীক্ষায় পেয়েছেন অনেক বেকার ঘরে বসে আছে হ্যাঁ, এটা ঠিক। দুর্নীতি একটা হয়েছে। এর মধ্যে কোনো ভুল নেই। কিন্তু এখন পর্যন্ত তুমি যদি ভারতবর্ষের ১৯৫২ সাল থেকে আজকে ২০২৬ সাল, এই পুরো সময়কালটা দেখো, দুর্নীতি কখনো কোনো ভোটের ইস্যু হয়নি একমাত্র বোফোর্স ছাড়া। শুধুমাত্র বোফোর্স একমাত্র দুর্নীতি যেটা ভোটে এফেক্ট করেছে। আর কখনো কোনো রাজ্যে দুর্নীতি কখনো এফেক্ট হয়নি। দেখো, আমরা সবাই জানি যে নেতা মাত্রই চোর। সব নেতা, সব দলের নেতা মাত্রই চোর। রাজনৈতিক নেতা মানেই চোর আমরা এটা মানুষের সাধারণ মানুষের ধারণা। চুরি সবাই এই যে করে। মানুষের সেবা করতে এসেছি বলে এই কথাটা কি বিশ্বাসযোগ্য নয় দেখো, অনেকেই সেবামূলক কাজ করেন, এর মধ্যে কোনো ভুল নেই। আবার অনেকেই রাজনীতির আমাদের মধ্যে এখানে এসে শুনলে আমরা অবাক হই মানুষের সেবা না হয় কিছু মানুষ তো নিশ্চয়ই করেন। আমি একদম স্পেসিফিক্যালি বলতে পারি, আমি দিলীপ ঘোষকে খুব ব্যক্তিগতভাবে চিনি। দিলীপ দার আমি অত্যন্ত পছন্দের মানুষ, আমারও খুব পছন্দের মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় আমার খুব পছন্দের মানুষ, আমিও ওনার খুব পছন্দের মানুষ। এই যে ২ মেরুর ২ মানুষকে দেখেছি, বিমান বসু, মানে এই মানুষগুলো না নির্লোভী মানুষ। এর মধ্যে কোনো ভুল নেই। এরা রাজনীতি করতেই এসেছেন কিন্তু মানুষের সেবা আমি করতে। বুদ্ধদেব ভট্টাচার্যকেও আমি দেখেছি বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখেছি কিন্তু আমি ওনার অনুষ্ঠান কভার করতে গেছি। ওনার সাথে আমার ঘনিষ্ঠতা কোনো কালে ছিল না। সামনাসামনি কথাও হয়নি। কিন্তু আমি তার পরবর্তী প্রজন্ম, এই প্রজন্মের কথা বলছি। দিলীপ ঘোষ বলো, বিমান বসু বলো, মমতা বন্দ্যোপাধ্যায় বলো, এরা সত্যি, সত্যি অনেস্ট মানুষ। এর মধ্যে কোনো ভুল নেই। কিন্তু এদের সাথে যারা থাকেন সবাইকে তো অনেস্ট বলতে পারব না। আচ্ছা এদেরকে সামনে রেখে যারা চুরি দুর্নীতি চালিয়ে যায় এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বিশাল এখন যদি রাস্তায় বেরো তুমি বেশিরভাগ মানুষের থেকে তো শুনবে যে তৃণমূল মানেই চোর এই শব্দ তো প্রতিশব্দ হয়ে উঠেছে একদম। আবার এটা যেমন শুনি, আবার তুমি দেখবে নরেন্দ্র মোদী মানেই ফেকু। এটাও শুনি। তো মানুষ এটা বলে। কিন্তু মানুষ যখন ভোট দিতে যায় না, তখন মানুষ কিন্তু টেলিভিশন দেখে বা আমাদের মতন YouTube চ্যানেল দেখে বা খবরের কাগজ পড়ে ভোট দিতে যায় না। টিআরপি কমিয়ে না, টিআরপি না একদমই না। কোনো মিডিয়া এতদিনের সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে দেখেছি, আমাদের লেখা পড়ে ভোট আমাদের বাক্স পর্যন্ত নিয়ে যেতে পারে কি মিডিয়া একেবারেই পারে না। কি পারে মানুষ যখন ভোট দিতে যায়, মানুষ তখন ২ টো ৩ টে জিনিস দেখে। আমি যে রাস্তা দিয়ে ভোট দিতে যাচ্ছি, সেই রাস্তাটা ঠিকঠাক আছে কিনা? আমার বাড়ির লোক সরকারি প্রকল্পগুলোর সুবিধে পাচ্ছে কিনা? আমার বাড়িতে ঠিকঠাক জল আসছে কিনা? রাস্তায় আলো আছে কিনা? এই পরিষেবাগুলো মানুষ দেখে। ২-৩ সেকেন্ড কি অত ভাবে ২-৩ সেকেন্ড নয়, এটা ভোট দিতে যাওয়ার আগে। দেখো, ভোটার তো ৩ রকম ভোটার। একটা হচ্ছে স্লিপিং সেল। যারা ধরো সকালবেলা তৃণমূল, রাত্রিবেলা বিজেপি বা রাত্রিবেলা তৃণমূল, সকালবেলা বিজেপি, এরকম মানুষ আছে কিছু। আরেকটা ভোটার হচ্ছে গিয়ে কমিটেড ভোটার, সব দলেই আছে। সেটা ধরো সব দলের ভোটের 5% 10% হয়। সেটা হচ্ছে যে আমি বিজেপিকে ছাড়া কাউকেই দেব না, এটা তৃণমূলকে ছাড়া প্রথম কাউকে থেকে দেব না ঠিকই করে প্রথম থেকে। আর আরেকটা হয় ফ্লোটিং ভোটার, যে সংখ্যাটা প্রায় 85%। এই ফ্লোটিং ভোটার কিন্তু কাজ দেখে ভোট দেয়, তারা প্রার্থী দেখে ভোট দেয়, ক্যান্ডিডেট কেমন হচ্ছে সেটা দেখে, যে দলকে ভোট দিতে চান তারা, সেই দল কেমন পারফরমেন্স করেছে অতীতে সেটা দেখে, তার মানুষের স্বার্থে সেই দল কোনো কাজ করেছে কিনা সেটা দেখে। এইগুলো দেখে কিন্তু প্রায় ৮০ থেকে ৮৫% মানুষ ভোট দিতে যায়। আমরা হয়তো সাময়িকভাবে একটা মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারি, কনভিন্স করাতে পারি, কিন্তু আলটিমেটলি মানুষ ভোট দিতে যায় কিন্তু কাজ দেখে। পশ্চিমবাংলার ভোটটা কিন্তু কাজ দেখেই হয়। একদম। তাহলে আমরা আবারও নির্বাচনের ঠিক ফল ঘোষণা বা ভোটটা কমপ্লিট হলে আমরা আবার প্রবীর বিশ্বাসকে নিয়ে আসবো আমাদের চ্যানেলে কারণ কেন প্রবীরদা যে আজকের কথাটা বললেন সেটা তো আমরা মেলাবো প্রবীরদা রেজাল্ট আউটের পর একদম, ২২২ টা বললেন ২২২ থেকে ২৪টা বললেন তৃণমূল ২২২ থেকে ২৩০ তৃণমূল, ৫৫ থেকে ৬০টা বিজেপি। আর অন্যান্যরা বাকিরা কংগ্রেস ভালো ফল করবে। হুমায়ুন দুটো বললেন আর হুমায়ুন কবির ২ টো আসন হ্যাঁ পেতে পারেন, কংগ্রেস নওশাদ সিদ্দিকী ২ টো আসন পেতে হ্যাঁ পারে। কংগ্রেসের ৩-৪ টে আসন মোটামুটি এখন দেখতে পাচ্ছি পরিষ্কার। কিন্তু কংগ্রেস তো মানে একদম সবটা মানে না আঁচালে বিশ্বাস নেই। কংগ্রেস শেষে কি করবে জানি না। ঠিক। আর সবশেষ জিজ্ঞেস করবো অভিষেক বন্দ্যোপাধ্যায় কি আসছেন এইবারে ২৬ নির্বাচন কি লড়বেন আপনি সাংবাদিক হিসেবে কি খবর
আমি 100% দায়িত্ব নিয়ে বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনে দাঁড়াচ্ছেন না।